আছে আমাদের সাথে যুক্ত রয়েছেন বেশ কয়েকজন গুণী মানুষ যারা আসলে তাদের প্রেক্ষাপটে তাদের যে কাজ দিয়ে সেটি বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন দৃশ্যশিল্পী ফারা নাজমুন, আমাদের সাথে একই সাথে রয়েছেন মাহমুদা সিদ্দিকা চিত্রশিল্পী এবং মুকাদ্দাস সাদি চিত্রশিল্পী। স্বাগত আপনাকে, আপনাদের সবাইকে সকালে বাংলাদেশের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন, শুভ সকাল। শুভ সকাল বলছি। এবং আমরা সাধারণত আমাদের যে অতিথিরা থাকেন তাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে আসলে সকালটা কেমন কাটে। একটু ফারা নাজমুনের কাছ থেকে শুরু করতে চাই, আপনার সকালটা কেমন করে শুরু হয়? আমার সকাল আসলে শুরু হয় বাচ্চার স্কুল দিয়ে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আবার স্কুলের পর আসলে ওই যে হেঁটে হেঁটে বাসায় আসে, ওই যে হাঁটা, পরিবেশ দেখা, গাছ দেখা, ওইটা আসলে আমি খুব এনজয় করি সকালটা। ওইটাই আমার সুন্দর সকাল, সুন্দর জায়গা। হ্যাঁ, খুবই। এবার একটু মাহমুদা সিদ্দিকার কাছে ফিরে আসতে চাই, আপনার সকালটা কি করে শুরু হয়? আমার সকালটা আসলে একটু লেটেই শুরু হয়। সেটি কয়টায়? কারণ আমি বেশি ভাগ দেখা যায় রাতের দিকটাই বেশি কাজ করি, যেই জন্য সকালটা একটু দেরিতেই শুরু হয়। তো তারপর তো এই একটু ঝামেলা, বাইরে থেকে যাওয়া আসা, আবার কাজে ফেরা, তো ওইগুলো নিয়ে একটু তাড়া থাকে। তারপর কাজের মধ্যে ফেরা হয়। আর সাধারণত এত সকালবেলা সকালটা শুরু হয় না, এটা খুবই রেয়ার। মানে কোনো কারণ ছাড়া আসলে খুব আর্লি। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু যেতে চাই মুকাদ্দাস সাদির কাছে, আপনার সকালটা কি করে শুরু হয়? সকালটা ভোরে ওঠার চেষ্টা করি, মাঝে মাঝে হয়ে ওঠে না। তারপরে একটু নামাজ টামাজ পড়ে আস্তে আস্তে করে কাজের জন্য আগাই। এই ছবি আঁকার চিন্তাভাবনা দিয়ে শুরু হয়, প্রিন্টের চিন্তাভাবনা দিয়ে শুরু হয়, তারপরে গ্যালারিতে যাওয়ার জন্য প্রস্তুতি, ঘোরাঘুরি, এইভাবেই আউটডোর সৃষ্টিকর্তাকে সমর্পণ করে তারপর বেশ সুন্দর। এই যে আপনাদের কাজের কথাগুলো বলছিলাম, যে কাজের একটা যাত্রা থাকে সকালবেলা থেকে, একটা টোন সেট করা। বিশেষ করে মুকাদ্দাস সাদি, আপনার কাছ থেকে শুরুটা করতে চাই। যে আপনি বলছিলেন যে ছবি আঁকার যে ব্যাপারটা, যে ক্যানভাসে বিভিন্ন বিষয়ে চিন্তার যে মনোনিবেশ আপনারা করেন, এত সূক্ষ্মভাবে নিগূঢ়ভাবে সেটা হয় এবং আমরা দেখে আসলে বিস্মিত হই। কিন্তু সেই বিস্মিত হওয়ার জায়গাটা আপনি আসলে তৈরি করেন কোনো না কোনোভাবে, আপনার চিন্তার মধ্যে, মস্তিষ্কে, মননে সেটা আগে আসে, তারপরে আপনি সেটা ফুটিয়ে তোলেন, তারপরে আমাদের বিস্মিত হওয়ার জায়গাটা তৈরি হয়। এইটা আসলে এই যে জার্নিটা বললাম, খুব সহজ ভাষায় বলে দেওয়া যায়, কিন্তু ব্যাপারটা কি এরকম আসলে, এবং এটা কিভাবে কাজ করে? না, এটা আসলে জার্নিটা আমি কঠিনও বলবো না, আবার সহজও না। এটা হয় কি একটা চর্চার বিষয়। তো আমরা যেমন যখন চারুকলা অনুষদে, আমরা তো প্রিন্ট মেকিং এ পড়াশোনা করেছি, তো অনার্স মাস্টার্স ওখানে করেছি। ওখানে একটা প্র্যাকটিস, তো সকালেই ক্লাসে যেতাম, প্রতিদিনই ড্রয়িং করা, কাজ করা, ক্লাস করা। ওই আমি অনেক আগে পাশ করে বের হয়ে গেছি, কিন্তু ওই প্র্যাকটিসটা এখনো ধারণ করি। ওই দেখা যায় যে আউটডোরে যাচ্ছি, কিছু ড্রয়িং করছি, ড্রয়িং দেখছি, কাজ করছি, তারপরে ওগুলা অবজারভেশনটা হয় বেশি আর কি। আগে যেমন হতো কি, আগে প্রচুর ড্রয়িং করতাম, কাজ করতাম, এখন হয় কি যে প্রচুর দেখি, প্রচুর অবজারভেশন করি, তারপরে চিন্তা করি, তারপরে ভাবি যে আচ্ছা ঠিক আছে, এই কোনটা দেখাবো, হ্যাঁ কোনটা দেখাবো না, এটা চিন্তা করি। এবং চিন্তা করি যে কোনটা দেখালে সবার ভালো হবে, সমাজে এটা একটা সুন্দর একটা প্রভাব পড়বে, এভাবে করে আর কি চিন্তা ভাবনা করে কাজগুলো আগাই আর কি। মানে একটা এই যে একটা টার্ম যুক্ত করলেন যে ফিল্টারিং করা, যে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না, এটাই হচ্ছে চর্চার একটা বড় ধরনের অভিজ্ঞতার পরে যে আপনি আসলে আলাদা করতে পারছেন, সেটাই কিন্তু আসলে পার্থক্যটা। সেটা কিন্তু একটা দৃশ্যশিল্পীর কাজ, সেই ক্ষেত্রে কিন্তু তারা পারদর্শী। একটু আমরা নাজমুনের কাছে আসতে চাই। আমরা জানি 9 হায়দার বাক্স নামের একটা প্রদর্শনী হচ্ছে, এবং 9 হায়দার বাক্স, সেই প্রদর্শনী সম্পর্কে একটু আমরা জানতে চাই, আসলে এটি কি? আমার কিছুদিন আগে জুলাইতেই 9 হায়দার বক্স লেন নামে একটা প্রদর্শনী হয়, সেটি একটা বাড়িকে কেন্দ্র করে। আচ্ছা, তো ওই বাড়িটা আসলে আমাদের হয় না, আমি যেটা বললাম যে আমি রাস্তায় যখন বের হই, প্রকৃতি দেখতে দেখতেই বের হই। আবার আমার পুরনো বাড়িগুলো খুব টানে, কেন জানি না, আমার মনে হয় সবারই টানে। বাড়ি দিয়ে যাই, মনে হয় আচ্ছা এটা এমন, ওই এইরকম একটা বিষয় থাকে। তো ও রকমের মধ্যেই আমাদের এক বন্ধু, বড় আপা মাহফিদা রুমা এবং ইস্তাম্বুল হক, ওরা আমাদের সিনিয়র বন্ধু। তো ওনাদের একটা বাড়ি আছে 9 হায়দার বক্স লেন,
বাড়িটার নামই 9 হায়দার বুকস লেন। পুরান ঢাকার বাড়িগুলো তো আসলে নাম্বারিং করে করে, আমরা দেখছিলাম স্ক্রিনে একটু আগে। তো ওই বাড়িটার দেখে একবার আমি গল্প শুনেছি, কিন্তু যখন জানলাম যে ওই বন্ধুর বাড়ি, তখন গিয়ে বললাম যে আমি তো আসলে এখানে কাজ করতে চাই। কি কাজ আসলে জানি না, সেরকম একটা বিষয়। ওই প্র্যাকটিসটা আমি আসলে 1 মাস ধরে করছি, ওই বাসায় ছিলাম। ওই বাড়ির পিছনে অনুপ্রেরণাটা কি কাজ করেছে, কি আপনাকে অনুপ্রেরণাটা হচ্ছে ওই যে সময়, স্মৃতি। মানে যেমন বাড়িটা দেখলেই আপনার মনে হবে বাড়িটার অনেক লেয়ার আছে। নিচতলা থেকে নবাবী আমল, দোতলায় আরেকটা প্যাটার্ন, 3 তলায় আরেকটা প্যাটার্ন, মানে দোতলায় পাকিস্তানি প্যাটার্ন, 3 তলায় আরেকটা প্যাটার্ন। এরপরে একেবারেই উপরের তলায় যখন যাবেন একদম ছাদ ঘরে মনে হবে যে আপনি একটা ফরাসি পেন্ট হাউসে আসছেন, এরকম একটা বাড়ি। যদিও বাড়িটি আসলে আমি পুরো বাড়িটা আসলে হক পরিবারের একজন সদস্য, ওদের ছোট ভাই এমদাদ হক ডিজাইনার, ওনাদের বাড়ি বেসিক্যালি। তো ওই বাড়িতে আমি আসলে সময়টা আর স্মৃতি, স্পেস সব মিলাই আসলে আমি কাজ করেছি, এবং ওই কাজটা ছিল আসলে ইন্টারেক্টিভ। মানে আচ্ছা, এই যে বিষয়টা যে দর্শকদের কাছে এটা পৌঁছে দেওয়ার যে বিষয়টা, সেটি আপনি কিভাবে জান, দর্শকরা এটা কিভাবে নেবেন? আমার এই প্রদর্শনী যখন করেছে আমি কিন্তু মানে খুব বেশি ওপেন রাখি নাই, মানে 2 দিনের একটা বিষয় ছিল। আমি চেয়েছি আসলে দর্শক ওইটা ধারণ করবে, কারণ হচ্ছে আমাদের এখন পরিস্থিতিটা এমন হয়েছে, আমরা আসলে স্মৃতিহীন হওয়ার আনন্দে ভাসছি, যে আমরা কিভাবে কে কত তাড়াতাড়ি স্মৃতিহীন হব। তো আমার ওই সময়টা মনে হয়েছে আমি দর্শকদেরকে ডাকি, ওরা আমার সাথে ওই স্পেসটা, আমার যত দর্শক, যত বন্ধু বান্ধব আসছে, সবাই কাজ দেখার থেকে সবাই আসলে ফিল করছে যে এই স্পেসটা এরকম। আচ্ছা, আমার দাদার বাড়িও তো এরকম ছিল, আমার নানার বাড়িও তো এরকম ছিল। মানে একটা ছেলে আসছে, ও কবি, ওই বাসার সামনে দিয়ে যেত, কখনো অ্যাক্সেস ছিল না, যখন প্রদর্শনী হয়েছে তখন অ্যাক্সেস পেয়েছে, সে জাস্ট কান্না করে দিছে। তো এই জিনিসগুলাই আসলে মানুষের মননে যে একটা আঘাত করতে পারার প্রয়াস, সেটা আপনার কাজের মাধ্যমে, সেটা 2 দিন হলেও কিন্তু আলাদা ব্যাপ্তিটা, সেটি আসলে ব্যাপক পরিসরে। এটা আসলে প্র্যাকটিস, ভাইয়া যেটা বললো না, যে আমরা আসলে প্র্যাকটিস করতে করতেই বুঝি যে আমরা আসলে কিভাবে কাজ করব, কিভাবে কাজের ভেতর ঢুকবো। এই ওই যে একটা সেনাবাহিনী সবসময় একটা কথা বলে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আপনাদের ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে, আমরা যতটা কঠিন ভাবি আপনাদের জন্য ব্যাপারটা এরকম না। মাহমুদা সিদ্দিক, একটু আপনার কাছে ওইটাই আসলে আমাদের স্ট্রাগল, প্র্যাকটিস। আপনার কাছে ফিরতে চাই, জানতে চাই যে আপনি ছাপচিত্র দিয়ে কাজ শুরু করেছেন, তবে এখন অন্যান্য মাধ্যমে কাজ করছেন। মাধ্যম পরিবর্তনের এই প্রক্রিয়াটা আসলে কেমন? এইটা খুব স্বতঃস্ফূর্তভাবেই আসছে। মানে আমি তো এখন একটা জার্নি শুরু করছি, সেটার মধ্যে দিয়ে যাচ্ছি। যে শুরুটা ছিল ছাপচিত্র মাধ্যমে, আমি পড়াশোনা করছি ঢাকা ভার্সিটি চারুকলা অনুষদে। তো একটা বড় সময় প্রিন্ট মেকিং, মিডিয়ার বিভিন্ন বিষয়গুলো শেখা এবং তারপরে ওগুলো নিয়ে কাজ করা, চর্চা করা, এটা একটা শুরু। কিন্তু যত দিন যাচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিকতা বলেন বা চিন্তা ভাবনা বলেন, মানে আমার কাজগুলো এখন হয়ে যাচ্ছে যে আগে চিন্তাটা আসে, কোনো একটা চিন্তা আসে, যে এই চিন্তাটার উপর বেস করে আমি একটা কিছু করতে চাচ্ছি। সেটা প্রিন্ট মেকিংয়েও হতে পারে, বা পেন্টিং হতে পারে, বা স্কাল্পচার অন্য মিডিয়াতেও হতে পারে, বা টেক্সটাইল হতে পারে। তো ওইভাবেই আসলে মানে মিডিয়াগুলো আসে, যে আচ্ছা আমার এই চিন্তা ভাবনাটাকে আমি কোন মিডিয়ায় করলে সেই কাজের যে ইম্প্যাক্টটা আপনি চাচ্ছি সেটা আসতে পারে। তো ওখান থেকে আসলে মিডিয়াগুলো শিফট হয়। আর আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা ভিজুয়াল আর্টিস্ট যারা, আমরা মানে একটা মাধ্যমে তো পড়ালেখা করতে হয়, সেইটা একটা ভিন্ন। তার পাশাপাশি অন্য মাধ্যমগুলোর প্রতিও আমাদের ফ্যাসিনেশনটা অনেক থাকে। তো যখন এক্সপ্লোর করার সুযোগ থাকে তখন ওইটাতে কাজ করে দেখা যায়, এইভাবে কাজ করতে করতে দেখা যায় আমার মাধ্যম থেকেও আমি অন্য মাধ্যমে এক্সেল করে যাচ্ছি। আসলে একটা সৃজনশীলতার বিষয় যখন যেটা প্রয়োজন হয়। এবং একই সাথে এই জায়গাটা, জার্নিটার মধ্যে আপনার যে শিল্প চর্চার অবদানটা, সেটাই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গিয়েছে, সেটি জানবো। তবে তার আগে দর্শকদের যেটা জানাতে চাই, একটা বিরতি দিতে হবে। একটা বিরতির, ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে। দর্শক, ফিরছি আবারও আপনাদের সাথে, এবং সাথে আছেন আমাদের 3 জন অতিথি। তারপর আবারও ফিরছি। জি দর্শক, আমরা একটু পরেই ফিরছি, থাকুন আমাদের সাথেই।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে, সাথে আছে আমি সিদ্রা। দর্শক একই সাথে রয়েছে আমি আহমেদ রেজা এবং আমাদের সাথে তিনজন গুণী মানুষ রয়েছেন যাদের সাথে গল্প হচ্ছিল, আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ এবং তাদের কাজ সম্পর্কে জানছিলাম। মাহমুদ আপা, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম কাজের গণ্ডিটা আসলে ব্যাপ্তিতে বেড়েছে, সেটি এখন আন্তর্জাতিক প্রেক্ষাপটেও কেমন লাগছে? এটা তো অবশ্যই আমার জন্য অনেক বড় একটা মানে পাওয়া বলবো, যে হয়তোবা খুব ছোট পরিসরে কিছু ইন্টারন্যাশনাল কাজ শুরু হয়েছে। আমি আসলে পার্সোনাল প্র্যাকটিসের পাশাপাশি কালেকটিভ প্র্যাকটিসটাও করি। বৃত্ত আর্ট ট্রাস্টের সদস্য হিসেবে 2 বছর ধরে আছি। তো বৃত্ত আর্ট ট্রাস্টের হয়ে অনেকগুলো মানে গত 2 বছরে বেসিক্যালি বলতে গেলে যে বেশ কিছু বিএনএল বা ইন্টারন্যাশনাল এক্সিবিশনগুলোতে পার্টিসিপেট করার সুযোগ হয়েছে। এবং বৃত্ত এখানে আসলে আমাদের একটা বেশ বড় একটা টিম, এবং আমরা 3 জনই আসলে এখানে সদস্য। তো এখানে আমরা সবাই কম্বাইনলি কাজ করি, যে সবাই একসাথে করে কোনো একটা চিন্তা ভাবনার উপর একটা প্রজেক্ট বেস কাজ করছি। তো তারই ধারাবাহিকতায় দেখা যায় যে ডকুমেন্টা 15-এর কিছুটা পার্টে আমার কাজ করার সুযোগ হয়েছিল। তারপর জাকার্তা বিএনএল গত বছর, এবং বেঙ্গল বিএনএল, এবং রিয়াদ বিএনএল। তো এই ধরনের কাজগুলো করা হয়েছে। আচ্ছা, এটা ছোট্ট করে একটা বিষয় জানতে চাই যে পুস্তকালয় প্রদর্শনীর লিনোকার্ট কাজটি তৈরি করার সময় আপনার প্রধান লক্ষ্যটা কী ছিল, ছোট করে? আচ্ছা, এই পুস্তকালয় এক্সিবিশনটা আসলে আমাদের এই বৃত্ত আর্ট ট্রাস্টেরই একটা এক্সিবিশন, যেখানে আমি আর সাদি ভাই হচ্ছে আমরা কিউরেট করছি শোটা। এবং 23 জন আর্টিস্টের 28টা বই, মানে আর্টিস্টিক বই, যেগুলো নর্মাল আমরা যেভাবে বই পড়ি সেই ধরনের বই না, শিল্পীরা ছবি এঁকেছেন, সেইগুলোর মাধ্যমে বই তৈরি হয়েছে। তো এই কাজগুলো নিয়ে আমরা কাজ করছি, যেটা এখনো চলমান, প্রদর্শনী 18 তারিখ পর্যন্ত চলবে, এবং আশা করছি সেই প্রদর্শনীটা খুব সাফল্য হোক। এবার একটু মুকাদ্দেস ভাইয়ের কাছে আমি চলে আসতে চাই, একটু জানতে চাই এই যে সুফিবাদী দর্শন আপনার শিল্প চর্চার মূল একটা অনুপ্রেরণা, সেটা আসলে ঠিক কিভাবে এই অনুপ্রেরণা হিসেবে কাজ করছে? মানে সুফিজম তো খুব আমরা এটা সর্বজন জানে মানুষ। এটা আমার অনুপ্রেরণা হলো কি, এটা মূলত একটা আত্মত্যাগ আর হচ্ছে নিজেকে অনুসন্ধান করা। আর এখন হচ্ছে কি যে একটা বিভাজিত পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, বিভাজিত পৃথিবী, বিভেদের পৃথিবী, হিংসার পৃথিবী, ক্রোধের পৃথিবী। তা আমার যেটা মূল বিষয় হলো কি, আমি সুফিজমের মাধ্যমে আমি বিভেদটা চাচ্ছি না, আমি আমার কাজের মধ্যে একতাটা দেখাতে চাচ্ছি। এবং হয় কি, আমরা তো ভিজুয়াল একটা কাজ করি দৃশ্যপট নিয়ে, কিন্তু আমার কাজের ভেতর দিয়ে যারা দর্শক তারাও যেন হৃদয়ের কথাটা বোঝে, হ্যাঁ, ভালোবাসার, প্রেমের, মায়ার কথাটা যেন বোঝে। কারণ আমাদের এখন সুফিজমের মূল দর্শনটাই হচ্ছে প্রেমময় পৃথিবী বা শান্তি। এখন হলো কি, শান্তির খোঁজ, আমি সবসময় শান্তির খোঁজ করি, সেটা আমার চিত্রপটে দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর একটা কাজ, কিন্তু এটা যে শান্তির খোঁজ বললেন, যে বিভাজিত হচ্ছে সারা পৃথিবীটা, আসলে সেটি আমরা কেউই চাই না। আর ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার এই যে কাজ, ভবিষ্যতে এর পরিকল্পনাটা কি আছে? ভবিষ্যতে পরিকল্পনা হলো কি, যেমন এইটা তো একটা তাত্ত্বিক বিষয়ের চেয়ে বেশি এটাতে আধ্যাত্মিকতা আছে, এবং এটাতে হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো একটা ব্যাপার আছে। তো দৃশ্যপট তো শুধু দেখানোর বিষয় আছে, এখন আধুনিক যেহেতু অনেক ব্যাপার এসছে, যেমন এটার ক্ষেত্রে পারফরমেন্স আর্টে আমি যাওয়ার একটা ইচ্ছা আছে, বা এটাতে সাউন্ড স্কেপ করা, বা ভিডিও, যে চলমান ভিডিওতে দেখানো, সেটার একটা আমার প্ল্যানিং আছে ভবিষ্যতে পরিকল্পনা। আমি এটা আপনার হৃদয়ের পছন্দের কথা জানতে চাই। আপনার হৃদয়ের বার্তার মাধ্যমে এমন প্রভাবিত হওয়ার যে কথাগুলো আমাকে মুগ্ধ করছিল, আপনি কাঠখোদাই, ইন্টারকালিও, স্ক্রিন প্রিন্ট, ক্যালিগ্রাফ, এবং সেটা আপনার সাথে কথা বলছিলাম অফেয়ারে, আপনি বলছিলেন সেটা বাংলাতেও লিখেন। এটার মধ্যে আসলে আপনার মধ্যে পছন্দের, মানে আমি পছন্দ করি এরকম কোনো বিষয় কি আছে যে এটাতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করি, নাকি সবকিছুটা? স্বাচ্ছন্দ্য হলো কি, যেহেতু আমাদের স্টাডিটা এইটার উপরে হচ্ছে, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি মোটামুটি সবগুলোতেই, কিন্তু হয় কি, সহজলভ্যতার একটা বিষয় থাকে। যেমন কাঠখোদার ব্যাপার হয় কি, কাঠটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটা একটু কম দামে আমরা কিনতে পারি। আর যেহেতু তামার পাত বা দস্তার পাত বা আমরা লিথো স্টোনে যেই কাজগুলো করি, এগুলো হয় কি সহজসাধ্য না। সুতরাং ম্যাটেরিয়াল হিসেবে কাঠখোদাইটা আমি পছন্দ করি। ইন্টারগ্লিউ যেটা, এটা করি, ড্রাই পয়েন্ট আছে, এটা সহজসাধ্য ম্যাটেরিয়াল পাওয়া যায়, কিন্তু কাঠখোদাইটা দেখা যায় আমরা চাইলেই করতে পারি, হাতে ঘষে করতে পারি। মাধ্যম হিসেবে এটা আমার কাছে পছন্দ আর কি। আচ্ছা, একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আপনাকে ছোট্ট করে, জি আচ্ছা নাজমুনকে একটা ছোট প্রশ্ন করেন। ঠিক আছে।
আমি প্রশ্নটি করতে চাই তাহলে আপনি যেহেতু হচ্ছে স্মৃতি নিয়ে কাজ করছেন, ইতিহাস নিয়ে কাজ করছেন, একটু জানতে চাই এই যে শহরের যে বিষয়টা আর্লি আরবানাইজেশন যেটা হচ্ছে সেটা আসলে আপনার শিল্পকে কিভাবে প্রভাবিত করছে? আর্লি আরবানাইজেশনের বিপক্ষে বললেও আসলে করার কিছু থাকে না, কারণ সবাই সিস্টেমটা ডেভেলপ হয়ে গেছে, সিস্টেম, পরিবার বড় হয় অন্যরকম। আমি একটা একেবারেই এটা করবে, কিন্তু আসলে যেরকম একটা সিস্টেমের মধ্যে যেরকম আর্টিস্টিক ভাবে যাওয়া যায় সেই ধরনের একটা প্যাটার্নে যাওয়ার কথাই আমি সবসময় বলি। আমি চাই না আসলে যে অনেকে বলবে যে হ্যাঁ আমাদের তো প্রয়োজন, বিল্ডিংটা ভাঙবো, তুমি বাধা দিলা কেন। তা আমি আসলে বাধা দিতে চাই না, আমি ওইভাবেই আসলে খুব মেমোরিটাকে কিভাবে কনজিউম করা যায়, মানে আমি আমার মতো আমার পারফরমেন্সে, আমার ইনস্টলেশনে, আমার সাইটে স্পেসিফিক কাজের মধ্য দিয়ে আমি কাজ করি। যেমন লালকুঠিতে আমি একটা কাজ করেছিলাম 7 বছর আগে। তো ওই পুরোনো লালকুঠিতেই আমি জাস্ট টাচ করে 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 একটা পারফরমেন্স করেছিলাম। তো যখন লালকুঠিটা রিনোভেট করে তখন, এখন তো রেনোভেশনটা আপনারা দেখবেন, আগেরটা দেখবেন না। তো ওই যে আমি স্মৃতিটা কিন্তু আমি আমার মতো করে, অর্থাৎ সেই রুটটা আপনি ধরে রাখতে চাচ্ছেন সেই স্মৃতির মাধ্যমে। আমরা শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে কথা বলার ব্যাপারটার পরে যেটা যুক্ত হলো সেটা শব্দটা হচ্ছে আফসোস। আমরা খুব আফসোস নিয়ে শেষ করছি, কারণ অনেক কিছু জানতে পারিনি, সময়টা খুবই অল্প হয়ে আমি গেছে। একটু শেষে একটু কথা বলতে চাই। একদমই সময় নেই। আচ্ছা ঠিক আছে, একদমই সময় নেই শেষ করতে। এক বাক্যে বলা যাবে? এক বাক্যে আমি গতকালকে আমাদের সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার মারা গেছেন। জি, উনি আমাদের শিল্পীদের সাথে অনেক সম্পৃক্ত ছিলেন। আমি স্যারের জন্য গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরাও স্যারের জন্য খুবই গভীর সবাইকে শ্রদ্ধা বলবো জ্ঞাপন স্যারের জন্য করছি। দোয়া করতে। এই বলে হচ্ছে আমরা আজকের এই আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। দর্শক, আবারও দেখা হবে আগামী পর্বে। সাথে আছে আমি সিদ্ধা এবং আমার সাথে আছেন দর্শক আহমেদ রেজা রয়েছে। এবং আপনারা যাই করুন বাংলাদেশের জন্য করুন, প্রতিদিন যেন সেটা বাংলাদেশের সমীকরণে যুক্ত হয়। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।